আমি মিলন গাইন, আমি সেক্রেটারিয়েট সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ঠিক আছে, আমরা এটা প্রতি 2 বছর অন্তর আমাদের এআইপিএসসি কংগ্রেস হয়। অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক বলে সারা ভারতে সংগঠন রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ যেটা এআইপিএসএনের, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমাদের ন্যাশনাল লেভেলে যে সমস্ত কর্মসূচিগুলো ঠিকঠাক হয়, সারা বছর ধরে আমরা বিভিন্ন স্টেটে এগুলো পরিচালনা করি, আর আমাদের অভিজ্ঞতা বিনিময় হয় এই কনফারেন্সে। ঠিক আছে, আমাদের কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, তারপর এই যে প্রযুক্তি, আগামী দিনের বিজ্ঞান গবেষণা, এই জাতীয় স্তরে কী নির্দেশিকা হবে সেটা আলোচনা হচ্ছে। তারই নোটস পাঠানো হবে গভর্নমেন্টের কাছে, যে আমাদের ভাবনা এটা। কারণ এখন তো যা সরকারের অবস্থা আমাদের দেশে, তারা বিজ্ঞান গবেষণা এগিয়ে যাক এটা তারা চায় না। তাদের কাজে কমে আমরা বুঝতে পারছি। গবেষণা খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। ঠিক আছে, আর যে সমস্ত কথাবার্তা সর্বোচ্চ স্তরের থেকে বেরোচ্ছে সেটা বিজ্ঞানসম্মত নয়। এই যে করোনা হলো, সে সময় বলছেন যে ঘন্টা বাজাও, থালা বাজাও, ইত্যাদি ইত্যাদি, মানে টোটালি আনসাইন্টিফিক। এটা আমাদের অন্তত ভারতের যে বিজ্ঞান গবেষণা বা যেখানে আমরা এগিয়ে থাকা ভারত, মহাকাশে আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে মানে আমরা বিজ্ঞানকে যে মাত্রায় উন্নীত করতে পেরেছি একটা 75 ইয়ার্সের মধ্যে। কারণ 47 সালে আমরা স্বাধীন হয়েছি। এত অল্প সময়ে আমাদের যে মেধাবী ছেলেপেলেরা যে কাজ করেছে, রাষ্ট্রের কাছে তার স্বীকৃতি মিলছে না। এইটা হচ্ছে দুঃখের বিষয়। পার্লামেন্টে বিজ্ঞানীদের আমন্ত্রণ না জানিয়ে সাধু সন্তদের দিয়ে ভরে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্যাট? সমস্ত বিজ্ঞান গবেষণাগার টপে টপে বসানো হচ্ছে ধর্মান্ধ মানুষজনকে। উই ডোন্ট ওয়ান্ট দিস। অতএব এই যে পিপল সায়েন্স মুভমেন্ট, বিজ্ঞানের যে প্রযুক্তির আবিষ্কার হলো, সেটা কমন পিপুলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের ডিউটির মধ্যে পড়ে। একদল মানুষ বিজ্ঞানের সুবিধাগুলো ঘরে তুলেছে, যারা আমরা শহরবাসী। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এভরিথিং। উই ডোন্ট কেয়ার দ্য ন্যাশনাল ইভেন্টস, মানে আই মিন দ্য ডিজাস্টার্স এটসেট্রা। বাট দ্য কমন পিপুল অফ দ্য রুরাল এরিয়াজ, তাদের বিজ্ঞানের যে সুফলটা তাদের ঘরে পৌঁছে দিতে হবে। বন্যা হলে ডুবে শেষ হয়ে যাচ্ছে ঘর বাড়ি, কেন পাকা বাড়ি করে দেওয়া হবে না? কলকাতায় হাজার হাজার পিলার তৈরি করা হয়েছে ওভারব্রিজের জন্য, মেট্রোর। তার 10টা পিলারের টাকা দিলে আমাদের গ্রামের বন্যা আর হয় না। সমস্ত সুন্দরবন এলাকা পাকা পাইলিং করে মেট্রো রেলের মতো করে দেওয়া যায়, করে না। ওরা ডুববে, ওরা মরবে, ওরা মানে ওইভাবে কষ্ট করে আমাদের খাবার যোগান দেবে শহরবাসীদের। এই হলো পলিসি। আমরা তার উল্টোটা বলি। ওরা আমাদের খাবার যোগান দেয়, ওদেরকে আমাদেরও দেখতে হবে বিজ্ঞান প্রযুক্তির আশীর্বাদ পৌঁছে দিতে হবে। মানে একটু সুখের বিষয়, এখন ড্রিঙ্কিং ওয়াটার মোটামুটি টিউবওয়েলের জল খায়, আগে পুকুরের জল খেত, তাই তো? বহু মরেছে কলেরায়, এখন তো মরে না। কপালের দোষ বলে, এখন আমরা কপালের দোষ বলি না। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের পরিকল্পনা গ্রহণ করো, একবারে মানে টিউবে জল পাঠাও, ট্যাপ লাইনে জল পাঠাও, তাহলে ডাক্তারি খরচ কম হবে, মরবে কম, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ভাবনাগুলো আমরা কমন পিপুলের কাছে নিয়ে যেতে চাইছি। ঠিক আছে, তার জন্য সায়েন্স কালচার আমরা গড়ে তুলতে চাইছি। ইট ইজ এ নিউ টার্ম, জনবিজ্ঞান, পিপল সায়েন্স, ইট ইজ এ নিউ টার্ম। These words are not shown in the dictionaries. পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান সংস্কৃতি গড়ে তুলতে চাইছে। তার মানেটা কি? বিজ্ঞান সংস্কৃতি হলো এই, যে কাজের মাধ্যমে দিয়ে মানুষ যুক্তিবাদী হবে, লজিক্যাল হবে, রেশনাল মাইন্ড তৈরি হবে। সেটা কীরকম? এই যে অ্যাক্সিডেন্ট হলো, কপালেই মরণ ছিল, দিস ইজ নট সায়েন্টিফিক অ্যাটিটিউড। কেন অ্যাক্সিডেন্ট হলো, কী কারণে হলো, সে কারণ অনুসন্ধান করবে একটা বাচ্চা। এমনি এমনি কোনো ঘটনা ঘটে না। হোয়াট ইজ হ্যাপেনিং, দেয়ার ইজ এ কজ। আর আমাদের কী বলেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ হ্যাভ নাথিং টু ডু, এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড বিফোর ইউর বার্থ। এই হচ্ছে আমাদের শাস্ত্র বলেছে, ধর্মগ্রন্থ বলেছে। হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ হ্যাভ নাথিং টু ডু, এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড বিফোর ইউর বার্থ। শাস্ত্র
যে বলেছে সেই শাস্ত্রটা কে লিখেছে, কবেকার শাস্ত্র, সেটা আচ্ছা। আমাদেরকে দেখানো হয় আদৌ শাস্ত্র বলেছে কি? এই যে শাস্ত্র না, শাস্ত্র ছিল শ্রুতি, হ্যাঁ হরফ অনেক পরে, এই মেশিন মানে প্রিন্টিং মেশিন অনেক পরে। অতএব হাজার হাজার বছর ধরে শ্রুতি, দাদু বলে গেছে নাতি শুনেছে, নাতি বলে গেছে তার নাতি শুনেছে, এইভাবে চলে এসেছে। তারপর যেটা লিখলো তার একটা দৃষ্টিভঙ্গি আলাদা আছে, সেটা হচ্ছে মনুসংহিতা, পুরুষতান্ত্রিক ব্যবস্থা, নারীদের উপর অত্যাচার, এইটাকে চাপিয়ে দিতে চাইছে। এই যে ইকুয়াল জেন্ডার, আজকের একটু ওয়ার্কশপ হলো, জেন্ডার ডিপ্রেশন, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না, ও তো পরের ঘরে চলে যাবে। এবং মেয়েরা নরকের দ্বার, নারী নরকের দ্বার আমাদের শাস্ত্রে বলেছে। শাস্ত্রে সত্যিই কি লেখা আছে? হ্যাঁ, এটা পড়তে হতে হবে, পারে? পড়তে হবে। কারণ আমি- মনু সংজ্ঞাটা পড়লে পাওয়া যাবে। এই আপনার তুমি এখানে আছো, ছেড়ে দাও। আমি কারণ আমি শুনেছি মন্ত্রদ্রষ্টা নারী ছিল, গার্গী, অপালা, এরকম কিছু নারীদের নাম শুনেছি যারা মন্ত্র পাঠ করতেন এবং তারাই মন্ত্র তৈরি করেছিলেন। সেই সময় সমাজে নারীরাই সব কিছু করতেন। তাহলে সেই সময় শাস্ত্রেতে এটা কি করে হতে পারে যে নারীকে মন্ত্রের দ্বার করা হবে? কিন্তু পরবর্তীকালে যে সমস্ত মনুসংহিতা যেটা এলো, মনুবাদ যেটা এলো, সেটাকে ব্রাহ্মণ্যবাদী সাহিত্য যেটা ছিল, ব্রাহ্মণ সাহিত্য বলে একটা সাহিত্য আছে, সেখানে আমাদের এই যে ব্রাহ্মণ, ক্ষৈত্র, শূদ্র, বৈশ্য এবার ভাগাভাগি আছে। তো ব্রাহ্মণরা হচ্ছে ব্রহ্মা তার মাথার থেকে সৃষ্টি করেছেন, স্রষ্টা হচ্ছে আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই আছে। তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে ধ্বংসকর্তা। এইভাবে আমাদের শাস্ত্রীয় বিধান আছে। তাতে করে মনু ওই ব্যবস্থাটাকে লিখিত আকারে মনু সংহিতা যেটা, সেটা কয়েক শতাব্দীর, একজন মনু বলে একজন ব্যক্তি মানুষ ছিলেন, এটাও পরীক্ষিত নয়। মানে অনেকজন মনু ভাবনাটাকে এক্সটেন্ড করতে করতে 400 শতাব্দী আপাতত আমরা পাই, যতটুখানি পুরনো বইপত্র, যে তারা সমাজটা কিভাবে পরিচালিত হবে এবং উপরে থাকবে ব্রাহ্মণ। এখন শিক্ষাক্ষেত্রে তারাই এগিয়ে আছে। ক্ষৈত্র যুদ্ধ করবে, বৈশ্য ব্যবসা করবে, আর শূদ্র হচ্ছে পায়ের থেকে, ব্রহ্মার পায়ের থেকে, তাই তারা গোপালন করবে, খাবার যোগান দেবে। এই যে আনসাইন্টিফিক মেথোডোলজি, এটাকে আমরা ব্রেক থ্রু করতে চাই। মানুষ তার কর্মদক্ষতায় নিজ যোগ্যতায় উন্নীত হবে। এই যেমন শাস্ত্রে আছে, ব্রাহ্মণ সন্তানকে খাওয়ালে পরে পুণ্য অর্জন হয়, আসে না শ্রাদ্ধ বাড়িতে এরকম। এটা কি মানে সত্যি শাস্ত্রে আছে? হ্যাঁ। অনেক রকম অনেক জায়গায় পড়েছি যে এইগুলো আমাদের এই যে শাস্ত্রের বিধান থেকে আস্তে আস্তে সামাজিকীকরণ হয়ে গেছে। রামায়ণ, মহাভারত, ভারতের তো এপিক দুখানা, তাতে যে সমাজচিত্র আঁকা হয়েছে, রামায়ণ মহাভারতের সমাজচিত্র যেটা আঁকা হয়েছে, সেই সমাজচিত্রটা হাজার হাজার বছর ধরে সমাজের মধ্যে সঞ্চালিত হয়েছে, তাই তো? ওই যে রামের খড়ম মাথায় করে ভরত রাজত্ব চালাচ্ছে, কোন ফিলসফি থেকে? রামকে বাবার মতো, মানে পিতার মতো সে শ্রদ্ধা করে, তার ভাই। আমাদের পরিবারে এটা এসেছে ওখান থেকে। আমরা দাদাকে বাড়ির কর্তা মনে করি বাবার পরে। আমরা ছোটোবেলায় তাই হয়েছে, অর্ধা আছে কথা বলিস না, দাদা যেটা বলছে এটা শুনতে হবে। অতএব ভারতীয় যে সংস্কৃতির উত্তরাধিকার আমরা বহন করছি, সেটা একটা বিরাট অংশ হয়েছে রামায়ণ মহাভারতের ওই সামাজিক চিত্র থেকে, যার জন্য যুগ যুগ ধরে এখনও রামায়ণ মহাভারত আমাদের ভাবনা চিন্তায় ছাপ কেটে আছে। অতএব আমরা ওগুলোকে বাদ দিচ্ছি না, ওগুলোকে আমরা ড্রেনে ফেলছি না। ওটা আমাদের পুরনো প্রফেসর বলছি, মানে মুনি ঋষিরা, তারা সমাজটাকে যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছে, যেভাবে সাজাতে চেয়েছে, সেই নথি ওর মধ্যে আছে। এরকম বিশ্বের আমাদের রামায়ণ মহাভারত আর ইলিয়াড আর ওডিসি হচ্ছে ইউরোপের দুটো মহাকাব্য আছে, আমাদের দুটো আছে, মোট 4টে মহাকাব্য আছে। ওই যে মিথ যাই থাক না কেন, এটা আমাদের গর্বের সাহিত্য, এটা হচ্ছে প্রাচীন সাহিত্য। আর বর্তমান সরকার বলছে ওগুলো আমাদের প্রাচীন ইতিহাস। কাকে লিটারেচার বলে আর কাকে হিস্ট্রি বলে আমাদের সরকারের ব্রেনে নেই। কি যে আর কি বলবো, অতুলনীয় সরকার। আর কপাল, ভাগ্য, অ্যাস্ট্রোলজি এ সমস্ত যা করছে, পুরোহিততন্ত্র পড়াচ্ছে, পড়িয়ে বই ধরিয়ে দেবে, পুজো করো, যে চাকরি করতে হবে না।
অলরেডি অ্যাস্ট্রোলজার বসিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের হাসপাতালে। প্রাথমিকভাবে বলবে কি কারণে হয়েছে, কোন গ্রহের কারণে তোমার এটা হয়েছে, ওই পাথরটা পড়ো। আইআইটির ইঞ্জিনিয়ারদের বলছে যে তোমরা আইআইটি ইঞ্জিনিয়ার বলছে ওই যে কি যেন বাড়ির করা, ওকে কি বলে, কোন দিকে ফেংশুই টুই না, ফেংশুই না, আরে ওই যে বাড়ি করা কোন দিকে মুখ হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ মানে ওটা হচ্ছে আপনার বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র এখন ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকানো হচ্ছে। বাস্তুশাস্ত্র হচ্ছে এবং রান্নাঘরটা কোথায় হবে, পড়ার ঘরটা কোথায় হবে, বাথরুমটা কোথায় হবে, এই যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সে দেশ আর আকাশে ওড়া থেকে পাতালে প্রবেশ করতে হবে। মানে গবেষণার বিষয় যদি এরকম হয়, উত্তর দিকে ঠাকুর ঘর থাকতে হবে, এই দিকে আপনার থাকতে হবে, রান্নাঘর থাকতে হবে, এটা যদি বিজ্ঞানের চর্চার বিষয় হয় এটা পেয়েছিস? তাহলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংটা কোন দিকে যাবে? আমরা যদি গবেষণা করি সোনা পাবো গরুর দুধ থেকে। শিক্ষা ব্যবস্থাটাকে আলাদা করে দিতে হবে আমার যা মনে হয়। সরিয়ে দিয়ে এই ভাবনা যদি থাকে ইউজিসিতে আমাদের ট্রেনগুলো ট্রেন হবে, আমরা চলে যাবে। মাইকের জন্য শোনা যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের ভাবনা যেটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা বিজ্ঞানের গবেষণা, মৌলিক গবেষণা করবে, তার জন্য তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই আইআইটির মতো ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল এবং সেই খড়গপুর আইআইটি যেটা প্রথম আইআইটি, সেই আইআইটির এখন গবেষণার বিষয় হচ্ছে সেই যুগের বিষয় যেটাতে মিথ আছে, মানে যেটা লিটারেচার আছে, সেটাকে গবেষণার বিষয় তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেটা সাহিত্যের জন্য ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের বিষয় হিসেবে তো সেটা ঠিক নেই। সেখানে যদি বলা হয় গণেশ, তার যে রূপ, সেখানে একটা প্লাস্টিক সার্জারির কথা যদি বলা হয়, বিজ্ঞানের কথা বলা হয়, তাহলে সেই জায়গাটা মনে হচ্ছে যে বিজ্ঞান থেকে আমরা অনেকখানি সরে যাচ্ছি। এরকম কি করা যেতে পারে যে একটা নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো, একটা নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো যাতে সরকারের হস্তক্ষেপই থাকবে না, যাতে বিশুদ্ধভাবে পড়াশোনাটাই হবে, এরকম ফিনান্সিয়াল বার্ডেনকে বহন করে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রতিষ্ঠানের সরকারকে বাদ দিয়ে আমরা যদি এডুকেশন চালাতে যাই, তাহলে ট্যাক্স আদায় করার অধিকার তো আমাদের নেই। গভর্নমেন্টকে তাহলে অ্যাসিওর করতে হবে যে অল দ্য বার্ডেন আই উইল টেক, এটা যদি করে। এখন প্রশ্ন হলো, এখন বলছে তোমরা ওই রিলিজিয়াস যে সমস্ত ইনস্টিটিউশন আছে তারা ফান্ডিং করবে, যারা শিল্পপতি তারা ফান্ডিং করবে। এই হচ্ছে গভর্নমেন্টের নিউ পলিসি। একদিন আমরা যে লেখাপড়া শিখেছি 95% গভর্নমেন্ট বহন করেছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, 5% এনি স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, 95% আমরা যে 15 টাকা বেতনে মাস্টার্স হয়েছি, আমি 15 টাকা বেতন দিয়েছি, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওর মধ্যে 5% বহন করেছে। আর এখন হচ্ছে 100% তার ফ্যামিলিকে বহন করতে হবে। যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, মেডিকেল পড়তে চাও, অল আর প্রাইভেট, এবং প্রাইভেট ফার্ম ঠিক করবে তার বেতন কত নেবে। বেসরকারি জায়গাগুলো কি শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো করতে পারে না? বেসরকারি জায়গায় যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে সেখানে কি প্রশ্ন হচ্ছে বেসরকারি মানে কি? আমি যদি প্রোভাইডার হই, আমি হব ওর ভিসি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভিসি হবে। ভিসি হলে পরে আমার পারিবারিক যে সমস্ত ছেলেপেলে আছে, আমার মামা জ্যাঠা ইত্যাদি ইত্যাদি, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এসে লাইন দিয়ে যাবে। এই হচ্ছে প্রাইভেট। আমি 4 বছর প্রাইভেট ফার্মে কাজ করেছি। আমি মাস্টার্স ডিগ্রি এমফিল করা ছেলে 500 টাকা বেতন পেতাম। আর ডিরেক্টরের মেয়ে হায়ার সেকেন্ডারি ফেল করেছে, সেই কোম্পানির ডিরেক্টর, সে পেত 4,500 টাকা। তার এভরিথিং আমরা রেডি করে দিতাম, টেন্ডারের জন্য কী করতে হবে ইত্যাদি ইত্যাদি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রাইভেট ফার্ম। 50 বছর আগেকার কথা বলছে? 80 মানে যে ঘটনা 80 সাল 1980, 40 বছর। I am victimized. 8 years of my life has been
স্টোলেন। অতএব প্রাইভেট করে যারা আজকের মানে যাদের ঘরে এই শিক্ষা কিনতে পারে তারা বলছে প্রাইভেট ভালো। কারণ আমার ছেলেপুলে আমার যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি হয়েছে তাতে করে আমার বাচ্চাকে লন্ডন, জার্মানি, ইংল্যান্ডে পাস টাস করিয়ে আনতে পারে। অতএব এই সেই যারা কথা বলতে পারে, যারা লিখতে পারে, যারা টিভির পর্দায় দাঁড়িয়ে বলতে পারে, তাদের কাছে কিন্তু প্রাইভেটাইজেশন ইজ ভেরি ফাইন। যেমন বাংলা মাধ্যমে এই যে শিক্ষা চালু করেছে লেফট হ্যান্ড গভর্নমেন্ট, এটা ওই দলের কাছে সহ্য হয়নি। কারণ মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ওদের মানে ইঞ্জিনিয়ার ছেলে, ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। কমন পিপুল যারা ইংরেজি, তার কোশ্চেন হতো ইংরেজিতে, তাই তো? তাহলে মাতৃভাষায় যে মাধ্যমিক পাস করেছিল সেদের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রতিযোগিতা পারতো না। কিন্তু যখন হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় দেওয়া যাবে ইংরেজি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, তখন ওই গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে এরা পেরে উঠছিল না, তাই বিদ্রোহ শুরু হয়ে গেল। যে বিদ্রোহের পরিণতিতে ওই 5 পর্যন্ত ইংরেজি না পড়ে দেশটাকে গোল্লায় দিয়েছে। এইসব পলিসি করেছে। প্রশ্ন হলো, বিশ্বের কোনো দেশ মাতৃভাষা বাদ দিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে উন্নতি করতে পারেনি। জাপান, চায়না মাতৃভাষার মাধ্যমে ওরা এগিয়েছে। ইংল্যান্ড, আমেরিকা ওরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যায়নি। আমাদের দেশ 1947 সালে লেখাপড়া জানতো কত পার্সেন্ট? 7%। 7 থেকে 11। 190 বছর ধরে ইংরেজরা চেষ্টা করেছে এদেশে লেখাপড়া শেখাতে, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংরেজিতে। এখন 100 জনের মধ্যে 80-85% পাস করছে, 70% পাস করছে। আর সে সময় 13-14 জন পাস করত। অমর্ত্য সেনদের সময়ে 100 জন পরীক্ষা দিলে 12-13 জন পাস করত, আর বাদ বাকিগুলো ফেল। কেন? সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হতো, ইতিহাস, ইকোনমিক্স। হ্যাঁ, জয়েন্ট তখন ওই নামে ছিল না। আজকের কেন পারে? মাতৃভাষার মাধ্যমে আমার জ্ঞানের পরিধি লিখতে পারি। বুঝেছো? তোমার অন্য বিষয়ে অনেক আলোচনা হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেন রেনি সিজন, তাই তো? যদি ইংরেজিতে লিখতে বলা হয় তোমাকে একটা প্রবন্ধ লেখো, তুমি 1.5-2 পাতার পর কলম নিয়ে মাথা চুলকাতে থাকবে। আর যদি বলা হয় বর্ষাকাল লেখো, তুমি 7-8 পাতা লেখার পর স্যার একটু সময় দিন, আমি একটু লিখতে পারবো। তাহলে বর্ষাকাল সম্পর্কে তোমার নলেজ আছে, কিন্তু তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে লিখতে দিলে তুমি 1-1.5 পাতার পর আর মাথায় আসছে না কিভাবে প্রকাশ করব। ভেতরে গুবর হচ্ছে জ্ঞান, কিন্তু তুমি প্রকাশ করতে পারো না। তাহলে নলেজ তোমার আছে কিন্তু প্রকাশ করতে পারছো না। এই ব্যবস্থা আমাদের রেখেছিল। মাতৃভাষার মাধ্যমে আমার মৌলিক ভাবনা আমি তুলে ধরতে পারি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সেটা সম্ভব নয়। 10% পারা যায়, 30% পারা যায়, 40% পারা যায়, তারপর অধরা থেকে যায়। এই যে বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে কেন? বিজ্ঞান চর্চা আমাদের দেশে সেভাবে হয়নি। তত্ত্বগতভাবে যেটুকু হয়েছে, প্র্যাকটিক্যাল হয়নি। ঠিক আছে? ইংল্যান্ডে যেভাবে শেখানো হতো, আমাদের এখানে সেই সিলেবাস হতো না। অনেক বিস্তৃত আলোচনা করতে হয় এসব নিয়ে, মানে এগুলো ডিবেটে করতে হয়। এই সাক্ষাৎকারে এগুলো হয় না। বুঝেছো ব্যাপারটা? মানে আমাদের যে সিস্টেমে এনে ফেলেছে, তোমাদের প্রজন্ম কি হবে? আর তুমি কি জানো, এই যে কাজ হচ্ছে না এবং আনএমপ্লয়মেন্ট, বছরের পর বছর ওরা রাত জাগছে রাস্তায়, পরীক্ষা দিয়ে তারা সিলেক্ট হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে না। এই তো অবস্থা। কেন হবে এরকম? অ্যাপয়েন্টমেন্ট লেটার কেন এরকম পাবে না? তাহলে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা টিকিয়ে রেখে আমরা এগোবো। আগামী দিনে ছেলেপেলে স্কুলে এখন গেস্ট লেকচারার, সমস্ত কলেজে এই সিস্টেম হয়ে গেছে। ক্লাস পিছু 100 টাকা দেবো, বলে ক্লাস নিবি রে। সাধারণ একটা প্রশ্ন করলে তার উত্তর দিতে পারে না তারা, কলেজের লেকচারার। তাই যে খুলে দিয়ে বলে, আমি নিজে দেখেছি, ওইটা খুলে দিয়ে বলবে এখান থেকে এতটা মুখস্থ করো, আমি আসছি বলে সে চলে গেল, স্টাফ রুমে বসে গল্প করছে। কখনো বলছে কাগজে চিরকুটে তোমাদের নাম লিখে দাও, তোমাদের প্রেজেন্ট করে দিচ্ছি। এরকমভাবে ক্লাস চলছে যারা গেস্ট লেকচারার। যাই হোক, চিত্র বড় ভয়ঙ্কর, বুঝেছো?
এবং আমি যেটা বলতে যে বলা হলো না, আমাদের সংবিধানে এই যে সরকার এত লাইফ পাচ্ছে কেন, মমতা ব্যানার্জির নাম করে বলছি, যে রোল প্লেটা করছে, এত ছেলে পেলে দিনের পর দিন রাস্তায় পড়ে আছে, কিন্তু জনসাধারণ তো ওখানে এসে দাঁড়াচ্ছে না। একদিনই তো নামানো যায়, কারণ জনসাধারণের সঙ্গে এই কতিপয় মাস্টারমশাইদের সম্পর্ক নেই, কারণ ওরা উচ্চ বেতনে চাকরি করবে আর আমরা বুড়ো হয়ে মরবো, আমাদের পেনশন দেবে না। সেই জন্য পাবলিক আসছে না ওর পাশে দাঁড়াতে, ঠিক আছে। আর এই সুযোগটা পাচ্ছে কেন? সংবিধানে আমাদের কাজের অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়, জানো কি? জানো কি? এই যে কথা বলার অধিকার আমার আছে, আমি গভর্নমেন্টের বিরুদ্ধে, এটা ফান্ডামেন্টাল রাইট। এখন পুলিশ এসে যদি ধরে আমাকে নিয়ে যায়, আমি কালকের কোর্টে যেয়ে বলবো আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ইট ইজ মাই রাইট টু টক, আই হ্যাভ দ্য রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্টস পলিসি। ওকে বলবে, বিচারপতি বলবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু যদি আমি বলি আই এম হ্যাভিং মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি অর সাম আদার সাবজেক্টস, আমি কেন বেকার? হোয়াই আই এম আনএমপ্লয়েড? আমি কেস করছি গভর্নমেন্টের বিরুদ্ধে, বিচারপতি হাত তুলে বলবে দেখো বাবা, আই হ্যাভ নাথিং টু ডু। কেন? বলে আমার সংবিধানকে নিয়ে আমার বিচার করতে হয়। আমি গভর্নমেন্টকে যদি বলি ওকে চাকরি দাও, বলে ওকে ওর চাকরিটাই চলে যাবে। তুমি তো সংবিধান মানছো না, সংবিধান তো বলা নেই যে গভর্নমেন্টকে চাকরি দিতে হয়। অতএব আমি যুবকদের উদ্দেশ্যে সেদিন ট্রেনে বলছিলাম, দুটো ছেলে পরশু দিন এখানে দেখা হয়েছে, আমাকে আবিষ্কার করেছে, আমাকে জিজ্ঞেস করছিল আপনি কে, আপনি কোন কলেজে পড়ান ইত্যাদি ইত্যাদি। আমি শুড হ্যাভ টু নো, নট টু নো। শুধু জানো তোমরা কাজের অধিকার মৌলিক অধিকার হিসাবে আদায় করতে চাও কিনা। তুমি এক্স রাজনৈতিক দল করো, ওয়াই রাজনৈতিক দল করো, জেড করো, আমি আই ডোন্ট বদার ইট। বেকার মানে সে বিজেপির ঘরে বেকার, তৃণমূলের ঘরে বেকার, সিপিএমের ঘরে বেকার, কংগ্রেসের ঘরে বেকার। আমি বলেছিলাম বেকার ছেলে মেয়েদের নিয়ে তোমরা একটা অল ইন্ডিয়া কনফারেন্স ডাকো, একটা সাব কমিটি করে। না আমার জানা নেই, আমার অ্যাপিল আছে ওটা, এটা বইও লিখেছি এইটার উপরে, যে সারা ভারত একটা কনফারেন্স ডাকো, ডেকে ম্যান্ডেট দাও এত তারিখের মধ্যে তোমরা যদি সংবিধানে কাজের অধিকার মৌলিক অধিকার মেনে না নাও, তাহলে গোটা ভারত আমরা বন্ধ করে দেবো। কীরকম বন্ধ? বন্ধ দেখে যেটা চাক্কা জ্যাম বন্ধ, কোনো কিছু চলবে না, বিমান উঠবে না, গাড়ি ঘুরবে না, এবং প্রত্যেক পরিবারের বাবা মা রাস্তা নামবে ফর দেয়ার ফিউচার। ছেলে মেয়েদের যাতে কর্মসংস্থান হয়, এই দাবি নিয়ে আন্দোলন যদি সংগঠিত করতে পারো, 7 দিনের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যারেস্ট হয়ে যাবে। সেইভাবে প্রস্তুতি নিতে হবে গোটা দেশ। কৃষকের ছেলে মেয়ে নামবে, ওই লেখাপড়া জানা নামবে যে আমার ছেলে মেয়ে বেকার। আমার এই তো এখনই শুনতে পাবে যারা রিটায়ার্ড, আর কদিন আমার পরে আমার ছেলের কী হবে, আমার মেয়ের কী হবে। কী হবে? যখন আপনি চাকরি করেছেন তখন তো পলিসি নিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যে কর্মসংস্থান বেসরকারিকরণ করে দিচ্ছে, রেলে কর্মসংস্থান হবে না, প্রতিবাদ করেছিলেন। আপনার ডিএ বাড়ি দিয়েছিল আর আপনি নিয়ে বেশ বাজার করে বাড়ি গেছিলেন, কোনো কথা বলেননি। আর এক দল বাইরে ইনকিলাব জিন্দাবাদ করেছে, সময় কাজ দিতে হবে অমুক দিতে হবে, আপনারা হেসেছেন। অতএব এই গোটা সিস্টেমটা আলোচনার বিষয়। এখন জটিল পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে, যেটা 15 ইয়ার্স 20 ইয়ার্স আগে পলিসি নিয়েছিল। যখন ট্রেনের ভাড়া 50 পয়সা থেকে 1 টাকা করলো, সেই দিন থেকে শুরু হয়েছে। তোমরা তখন জন্মাওনি। গণিকান্ত চৌধুরী যখন রেলমন্ত্রী ছিল, তখনই 50 পয়সা থেকে 1 টাকা রেল ভাড়া করেছিল, রেলের ভাড়া বাড়িয়েছিল। আর IMF আমাদের লোন দিচ্ছিল, উন্নয়ন করো, আমরা আছি। তারপর একের ভাগ সুদের পর সুদ, তস্য সুদ, অনেক কাহিনী ভাই, আলোচনা আর না করাই ভালো। থ্যাংক ইউ।